ওয়েলকাম টু পিয়ার লার্নিং স্টাডি চ্যানেল। আমি আজকের ভিডিওতে তোমাদের জন্য 3 থেকে 8 পর্যন্ত পরিবেশবিদ্যা পাঠ্য বইয়ের দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব, যেখানে 100টা এমসিকিউ আছে এবং তার সঙ্গে আছে প্রচুর তথ্য। তোমরা খাতা পেন নিয়ে ভিডিওটা দেখবে এবং যেসব এক্সট্রা যে তথ্যগুলো বলবো সেগুলো তোমরা নোট করে নেবে। আর তোমরা যেভাবে আমাকে প্রথম ভিডিওতে প্রথম যে সেটটা করেছিলাম সেখানে সাপোর্ট করেছো, আশা রাখবো এই যে দ্বিতীয় সেটটা এটাতেও তোমরা প্রচুর সাপোর্ট করবে। আর আরেকটা কথা, প্রথম যে ভিডিওটা করেছিলাম, প্রথম যে সেটটা করেছিলাম সেখানে কিছু কিছু কোশ্চেনে তোমাদের ডাউট আছে, সেগুলো ভিডিওর শুরুতে তোমরা একটু ক্লিয়ার করে নাও। প্রথমে 10 নম্বর যে কোশ্চেনে যে ডাউটটা ছিল সেটা আমি পিন কমেন্টের মাধ্যমে সেটা কারেকশন করে দিয়েছি। আর 26 নম্বর যে কোশ্চেনটা ছিল কোণারকের মন্দির, সেটা তোমাদের বইতে স্থাপত্য আছে। আমার মনে হয় এটা স্থাপত্য ভাস্কর্য দুটোই হবে। আর যেটা 50 নম্বর কোশ্চেন শকুন সংরক্ষণ, 50 নম্বর কোশ্চেন যেটা মহানন্দা নদী, তোমাদের বইতে ডাউহিল আছে। এখানে ডাউহিল আর পাগলাঝোড়া যেটা আছে, পাগলাঝোড়া জলপ্রপাত থেকে মহানন্দা নদী উৎপত্তি হয়েছে, আর ডাউহিল হচ্ছে বনের মধ্যে প্রবাহিত। এখানে অপশান যদি মানে এরকম ধরনের এই কোশ্চেনটা যদি দেয় তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা অপশান পাবে, সেক্ষেত্রে দুটোই হবে। আর শকুন সংরক্ষণ কেন্দ্র যেটা আছে তোমাদের বইতে আছে বক্সা জয়ন্তী পাহাড়। আর আমি পরে দেখলাম আমি এটা রাজা ভাতখাওয়া অভয়ারণ্য হবে। এই বক্সা জয়ন্তী পাহাড়, যেটা বক্সা জয়ন্তী পাহাড়ের ভেতরে এই রাজা ভাতখাওয়া অভয়ারণ্যটা অবস্থিত। এক্ষেত্রে উত্তর হচ্ছে দুটোই হবে, বক্সা জয়ন্তী পাহাড় আর রাজা ভাতখাওয়া অভয়ারণ্য। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রথম প্রশ্ন, দেখো শ্যাওলা মশ নিচে কোন রাজ্যের অন্তর্গত? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদের রাজ্য। ঠিক আছে, শ্যাওলা মশ যেসব উদ্ভিদ, সমস্ত ধরনের উদ্ভিদ আছে, এগুলো সমস্ত উদ্ভিদগুলো শ্যাওলা মশ সহ হচ্ছে উদ্ভিদের রাজ্য বা প্ল্যান্টি গোত্রের মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে দেখো আর বাকি যেখানে যে অপশনগুলো আছে সেগুলো একটু খেয়াল করো। ফাঙ্গি আছে, ফাঙ্গি হচ্ছে ছত্রাকের রাজ্য, যেটা হচ্ছে ব্যাঙের ছাতা। প্রোটিস্টা হচ্ছে এককোষী জীবদের রাজ্য। আর অ্যানিমেলিয়া হচ্ছে সমস্ত যেসব প্রাণী আছে সে সমস্ত প্রাণী হচ্ছে অ্যানিমেলিয়া গোত্রের মধ্যে পড়ে। ঠিক আছে, আরেকটা আছে দেখো মনেরা হচ্ছে ব্যাকটেরিয়াদের রাজ্য। এখানে যে ওপরে অপশন আছে 4টে অপশন আছে, আর এই একটা 5টা, এই 5টা যে জিনিস আছে, এই 5টা যে অপশন আছে, এই 5টা সমগ্র জীবজগৎকে এই 5টা ভাগে ভাগ করা যায়: ফাঙ্গি, প্ল্যান্টি, প্রোটিস্টা, অ্যানিমেলিয়া, মনেরা। আর প্রোটিস্টা যেটা আছে এককোষী জীব, যাদের হচ্ছে একটাই কোষ দিয়ে তৈরি, সেই এককোষী জীবদের আবার ভাগ করা যায় 3টে ভাগে ভাগ করা যায়। ব্যাকটেরিয়া রাজ্য আছে, প্রোটোজোয়া রাজ্য আছে, আর ক্রোমিস্টা আছে। এখানে প্রোটোজোয়া রাজ্য যে এক্সাম্পলগুলো আছে তোমরা একটু খেয়াল করে নেবে: অ্যামিবা, জিয়ার্ডিয়া, ইউগ্লিনা, প্যারামিসিয়াম, প্লাসমোডিয়াম আর প্যারামিসিয়াম। এই নামগুলো একটু খেয়াল করে নেবে। এখানে এরকম ধরনের কোশ্চেন আসতে পারে যে অ্যামিবা কোন গোত্রের অন্তর্গত, তখন প্রোটোজোয়া হবে, বা প্যারামিসিয়াম কোন গোত্রের অন্তর্গত, বা ইউগ্লিনা কোন গোত্রের অন্তর্গত, এগুলো সব প্রোটোজোয়া হবে। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল রাখবে যে ভাইরাস কি যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে কি? ভাইরাস জীব আর জ্বরের হচ্ছে মধ্যবর্তী অবস্থা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, চিংড়ি কাঁকড়া এগুলো কোন পর্বের অন্তর্গত? উত্তর কি হবে? চিংড়ি কাঁকড়া হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। অপশন সি উত্তর হবে, আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। যাদের সুর আর পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে, তোমরা দেখেছো চিংড়ি আর কাঁকড়ার সুর আর পাগুলো বিভিন্ন রকম অনেক খণ্ডে বিভক্ত থাকে, আর তাদের দেহের ওপর একটা শক্ত খোলস থাকে। ঠিক আছে, মাকড়সাও এই ধরনের পর্বের অন্তর্গত। মাকড়সা, চিংড়ি, কাঁকড়া সবই আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। ঠিক আছে, এখানে দেখো শামুক, ঝিনুক আর হচ্ছে অক্টোপাস, এগুলো হচ্ছে মোলাস্কা পর্বের অন্তর্গত। নামগুলো আর পর্বটা একটু খেয়াল রাখবে। মোলাস্কা পর্ব হচ্ছে এদের চলাফেরার জন্য মাংসল পা থাকে, আর নরম শরীরের বাইরে বা ভেতরে একটা চুন জাতীয় পদার্থের একটা খোলক থাকে, ক্যালসিয়াম কার্বনেটের খোলক থাকে। আর গোলকৃমি যেটা আছে, গোলকৃমি হচ্ছে অ্যাস্কেল হেলমিনথিস, এটা মানুষ বা অন্যান্য যেসব প্রাণী আছে তাদের পেটে বাস করে। আর হচ্ছে চ্যাপ্টা কৃমি আছে, চ্যাপ্টা কৃমি হচ্ছে প্ল্যাটি হেলমিনথিস। এরা কি করে? এরা মানুষ বা অন্য প্রাণী পেটে বাস করে। এরাও পরজীবী শ্রেণীর, পরজীবী স্বাধীনভাবে
পরজীবী, আর স্বাধীনভাবে বাস করে অল্প কয়েক ধরনের চ্যাপ্টাকৃমি, এটাও দেখা যায়। অল্প কয়েক ধরনের চ্যাপ্টাকৃমি আছে যারা স্বাধীনভাবে বাস করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে তারা পরজীবী। ঠিক আছে, কেঁচোযোগ এরা হচ্ছে অ্যানিলিডা। কেঁচোযোগ হচ্ছে অ্যানিলিডা পর্বের অন্তর্গত। কেঁচোযোগ অ্যানিলিডা মাকড়সা, মাকড়সা যেটা বললাম আমি, মাকড়সা, চিংড়ি, কাঁকড়া, অর্থপোডা, শামুক, ঝিনুক, মোলাস্কা, গোলকৃমি অ্যাস্কেল হেলমিনথিস, চ্যাপ্টাকৃমি প্ল্যাটি হেলমিনথিস, কেঁচোযোগ অ্যানিলিডা। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি একাইনোডার্মাটা একাইনোডার্মাটা পর্বের অন্তর্গত? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে অপশন ডি, এ আর সি। ঠিক আছে, স্টারফিশ আর হচ্ছে সি আর্চিন। ঠিক আছে, এই দুটো হচ্ছে একাইনোডার্মাটা পর্বের অন্তর্গত। এখানে তারা মাছটা হয়তো নাও দিতে পারে, এখানে আমি তারা মাছটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। স্টারফিশ আর এটাও দিতে পারে, এরকমভাবে স্টারফিশ আর সি আর্চিন দিতে পারে, বা যে কোনো একটা দিতে পারে অপশানে। ঠিক আছে, এই একাইনোডার্মাটা পর্বে যেসব প্রাণী আছে তাদের গায়ের যে ত্বক আছে, ত্বকে হচ্ছে কাটা থাকে, আর মুখ নিচের দিকে থাকে, মুখটা দেহের নিচের দিকে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সালামান্ডার। সালামান্ডার হচ্ছে কোন শ্রেণীর প্রাণী? সালামান্ডার কোন শ্রেণীর প্রাণী? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে সরীসৃপ তুল্য একটা উভয়চর প্রাণী। এটা অনেকটা গিরগিটির মতো। ঠিক আছে, সরীসৃপ তুল্য উভয়চর প্রাণী। দেখো এখানে কিছু কিছু প্রাণীর নাম আমি লিখেছি। দেখো মাছ হচ্ছে, মাছের মধ্যে আছে রুই, শিঙি। যেসব সরীসৃপ প্রাণী হচ্ছে যারা হচ্ছে তোমরা জানো বুকে ভর দিয়ে চলে, সাপ, টিকটিকি, গিরগিটি, এগুলো হচ্ছে সরীসৃপ প্রাণী। উভয়চর যেসব প্রাণী আছে, উভয়চর প্রাণীর মধ্যে হচ্ছে ব্যাং আছে উভয়চর প্রাণী, যারা জলে ডাঙায় দু জায়গায় থাকে। পাখি হচ্ছে পায়রা, শালিক, এই জাতীয় পাখি পক্ষী শ্রেণীর অন্তর্গত। আর স্তন্যপায়ী প্রাণী হচ্ছে গরু, মানুষ, আর হচ্ছে তিমি হচ্ছে জলজ স্তন্যপায়ী প্রাণী। এদের একটা বৈশিষ্ট্য কি, এদের ভ্রূণ অবস্থায় নোটোকর্ড থাকে, নোটোকর্ড নামে একটা দণ্ড থাকে, আর যখন পূর্ণাঙ্গ হয় তখন নোটোকর্ড থেকে কি হয়, মেরুদণ্ড গজায়। ঠিক আছে, আর পাখি হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্গত, আর এরা অনেকটা এদের মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডী প্রাণীও বলে। পরের প্রশ্ন দেখো, ঝোপের মতো মাঝারি শ্রেণী যে গাছ, সেই মাঝারি শ্রেণী গাছকে ইংরেজিতে কি বলে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে সার্বস। ইংরেজিতে এটা দিয়েছি, বাংলাটা দিইনি। সার্বস বাংলা হচ্ছে গুল্ম, তোমরা জানো গুল্ম জাতীয় গাছ, এটা হচ্ছে ঝোপের মতো হয়। জবা গাছ, তারপরে ধরো গোলাপ গাছ, এই জাতীয় গাছগুলো হচ্ছে গুল্ম জাতীয় গাছ। ঠিক আছে, ঝোপের মতো গাছ। ঠিক আছে, বাংলায় গুল্ম শ্রেণীর গাছ বলে। আর যেটা হচ্ছে হার্বস, এটা হচ্ছে বাংলায় কি বলে, বিরুৎ শ্রেণীর গাছ। এরা হচ্ছে লতিয়ে চলে, যেমন তোমরা জানো যে কুমড়ো, লাউ, এই জাতীয় গাছগুলো হচ্ছে বিরুৎ শ্রেণীর গাছ। এদের হচ্ছে কি থাকে, এদের আকর্ষ থাকে, এদের লতিয়ে চলে যেহেতু তারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, এই জন্য এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হিসাবে এদের আকর্ষ থাকে। ঠিক আছে, আর হচ্ছে বৃক্ষ শ্রেণীর গাছ যেটা আছে তোমরা জানো, যাদের মোটা গুড়ি আছে, সেটা হচ্ছে বৃক্ষ শ্রেণীর গাছ। নেক্সট প্রশ্ন, জলের রেশম বা ওয়াটার সিল্ক কোন গোষ্ঠীর মধ্যে পড়ে? এটা কি হবে উত্তর? এটা উত্তর হবে হচ্ছে থ্যালোফাইটা। উত্তর হবে হচ্ছে অপশন এ, থ্যালোফাইটা পর্বের মধ্যে পড়ে। ঠিক আছে, আর ব্রায়োফাইটার মধ্যে পড়ে কি, ব্রায়োফাইটার মধ্যে পড়ে হচ্ছে মশ, আর টেরিডোফাইটা যেটা আছে, টেরিডোফাইটার মধ্যে পড়ে ফার্ন আর ঢেকি শাক। ঠিক আছে, ফার্ন আর ঢেকি শাক হচ্ছে টেরিডোফাইটা, আর ব্রায়োফাইটা যেটা বললাম, ব্রায়োফাইটার মধ্যে পড়ে হচ্ছে মশ, এদের ফুল ফল এগুলো হয় না। আর যেটা হচ্ছে থ্যালোফাইটা বললাম, এটা হচ্ছে জলের রেশম বা ওয়াটার সিল্ক। নেক্সট প্রশ্ন, মশ জাতীয় গাছের বংশ বিস্তারের জন্য যে রেণু, সেই রেণুটা কোথায় থাকে? মশ জাতীয় গাছের বংশ বিস্তারের জন্য রেণু কোথায় থাকে? গাছের আগায় থাকে। ঠিক আছে, গাছের আগায় তীরের ফলার মতো দেখতে হয় অনেকটা, বা ক্যাপসুলের মতো দেখতে হয়, গাছের আগায় থাকে। ঠিক আছে, আর এই যে পাতার নিচে যে অপশনটা দেওয়া আছে, পাতার নিচে থাকে যে ফার্ন জাতীয় গাছ বা ঢেকি শাক, এই জাতীয় যে গাছটা আছে, এদের হচ্ছে বংশ বিস্তারের জন্য রেণুটা থাকে হচ্ছে পাতার নিচে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি হচ্ছে জিমনোস্পার্ম? জিমনোস্পার্ম হচ্ছে বাংলায় বলে ব্যক্তবীজি উদ্ভিদ, যেটা হচ্ছে বীজটা হচ্ছে ফলের বাইরে থাকে।
বীজটা হচ্ছে ফলের বাইরে থাকে। জিমনোস্পার্ম শ্রেণীর উদ্ভিদ হচ্ছে কোনটা? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে পাইন। ঠিক আছে, পাইন আর হচ্ছে সাইকাস, এই দুটো হচ্ছে জিমনোস্পার্ম শ্রেণীর উদ্ভিদ। ঠিক আছে, ইংরেজিটা একটু খেয়াল রাখবে তোমরা। আর হচ্ছে যেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, যেটা দিয়েছি অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে গুপ্তবীজি। গুপ্তবীজি তোমরা জানো যে বীজটা হচ্ছে ফলের মধ্যে থাকে। আম, জাম, কাঁঠাল, কুমড়ো, এই ধরনের যে গাছগুলো আছে, এই ধরনের যে ফলগুলো আছে, সে ফলগুলোর বীজটা হচ্ছে ফলের মধ্যে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে গুপ্তবীজি, অ্যাঞ্জিওস্পার্ম। পরের প্রশ্ন, নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ নয়? দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ নয় কোনটা? এখানে বট, কাঁঠাল, কলা, আম, কোনটা হবে উত্তর? উত্তর হবে হচ্ছে কলা। ঠিক আছে, কলা হচ্ছে একবীজপত্রী। কলা হচ্ছে একবীজপত্রী। ধান, গম, ভুট্টা, আখ, একটু নোট করে নাও তোমরা। ধান, গম, ভুট্টা, আখ, নারকেল, খেজুর আর কলা, এই কটার নাম হচ্ছে বললাম, এগুলো সব একবীজপত্রী উদ্ভিদ। আর দ্বিবীজপত্রী উদ্ভিদ এখানে বাকিগুলো আছে বট, কাঁঠাল, আম। ঠিক আছে, বট, কাঁঠাল, আম, ধরো অশ্বত্থ, ঠিক আছে, জাম, এগুলো সমস্ত হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। নেক্সট প্রশ্ন দেখো, পাউরুটি। পাউরুটি যদি অনেকদিন রেখে দিলে যে কালো সবুজ রঙের যে ছাতা পড়ে যায়, এটি কি জিনিস? কালো সবুজ রঙের যে ছাতা, এটা হচ্ছে ছত্রাক। ঠিক আছে, ফাঙ্গি শ্রেণীর অন্তর্গত ছত্রাক। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোন বিজ্ঞানী শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলার নিয়ম তার বইতে লিখেছিলেন? শুঁয়োপোকারা কিভাবে চলে, সে সারিবদ্ধভাবে চলার নিয়মটা কোন বিজ্ঞানী লিখেছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন সি, জা অরি ফাবা। অপশন সি উত্তর হবে, জা অরি ফাবা। ঠিক আছে, বাকি যে অপশনগুলো একটু তোমরা নোট করে নাও। প্রথম অপশনটা দেখো, ফন ফ্রিশ আছে। ফন ফ্রিশ বিজ্ঞানী, তিনি কি করেছিলেন? তিনি মৌমাছির যে ভাষা, তিনি মৌমাছির ভাষা আবিষ্কার করেছিলেন। তারপরে দেখো নিকো টিনবার্জেন। নিকো টিনবার্জেন যে বিজ্ঞানী, তিনি কি করেছেন? হেরিংগাল যে পাখি, এই পাখি নিয়ে তিনি গবেষণা করেছিলেন। এই পাখিদের যে বোকামি, এই বোকামি নিয়ে তিনি গবেষণা করেছিলেন। আর জেন গুডাল, এই জেন গুডাল নামে যে বিজ্ঞানী, তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে বন্য শিম্পাঞ্জিদের আচরণ নিয়ে গবেষণা করেছিলেন, হচ্ছে জেন গুডাল। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন বিজ্ঞানী ভারতীয় পাখিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছিলেন? কোন বিজ্ঞানী ভারতীয় পাখিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছিলেন? এটা তোমরা সবাই কম বেশি জানো, এটা হচ্ছে ডক্টর সেলিম আলী। অপশন সি উত্তর হবে। ঠিক আছে, এখানে দেখো আরও কিছু এক্সট্রা আমি ইনফরমেশন দিয়েছি, সেগুলো একটু দেখে নাও। এগুলো আমি তোমাদের যখন আমি সেট করিয়েছিলাম, বিভিন্ন সেটের আমি কোশ্চেনের মধ্যে এগুলো আলোচনা করে দিয়েছি। তাও একবার রিভিশন তোমাদের একবার দেখে নাও, তোমাদের মনে আরেকবার থাকবে। ঠিক আছে, দেখে নাও। সেলিম আলী সেন্টার ফর অর্নিথোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্টরি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুর আনাইকাট্টি কোয়েম্বাটুর, যেটা এই জায়গায় অবস্থিত হচ্ছে এই স্থানটা। সেলিম আলী বার্ড সেঞ্চুরি কোথায় অবস্থিত? এটা হচ্ছে গোয়ায় অবস্থিত। চোরাও দ্বীপ, মান্ডবী নদীর মধ্যবর্তী অঞ্চল। সেলিম আলী ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। সেলিম আলীকে কি বলা হয়? তোমরা সবাই জানো, ফাদার অফ বার্ডস বা বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট প্রশ্ন, বাংলার কীটপতঙ্গ। বাংলার কীটপতঙ্গ এই বইটি কার লেখা? বাংলার কীটপতঙ্গ এই বইটি কার লেখা? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে গোপালচন্দ্র ভট্টাচার্য। অপশন ডি উত্তর হবে, গোপালচন্দ্র ভট্টাচার্য। ঠিক আছে, আচ্ছা, এখানে আরও কিছু কিছু যে অপশানগুলো আছে, এখানে অপশানগুলো তোমরা একটু দেখো। এম কে চন্দ্রশেখর, ইনি হচ্ছে সেলিম আলী যেমন পাখিদের নিয়ে তিনি গবেষণা করেছিলেন, এম কে চন্দ্রশেখর হচ্ছে বাদুড় নিয়ে গবেষণা করেছিলেন। এগুলো নোট করে নাও একটুখানি। আর রতনলাল ব্রহ্মচারী, ইনি বাঘ নিয়ে গবেষণা করেছিলেন। আর রাঘবেন্দ্র গাদাক্কার, ইনি হচ্ছে বোলতা নিয়ে গবেষণা করেছিলেন। আচ্ছা, আর বাংলার কীটপতঙ্গ বইটি হচ্ছে গোপালচন্দ্র ভট্টাচার্য। ইনি কি নিয়ে গবেষণা করেছিলেন? পিঁপড়ে নিয়ে গবেষণা করেছিলেন। ঠিক আছে, পিঁপড়ে নিয়ে তিনি গবেষণা করেছিলেন। পরের প্রশ্ন দেখো, বিজ্ঞানীরা কি রঙের পিঁপড়ের দলকে মনিব বলে আখ্যায়িত করেছেন? কোন রঙের পিঁপড়ের দলকে বিজ্ঞানীরা মনিব বলেছেন? উত্তর কোনটা হবে? উত্তর হবে লাল। লাল রঙের পিঁপড়েকে বিজ্ঞানীরা মনিব বলেছেন। আর কালো রঙের যে পিঁপড়েটা বিজ্ঞানীরা বলেছেন, কালো রঙের পিঁপড়েটা হচ্ছে সেবক। আর এই কালো রঙের পিঁপড়েটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, কঠোর পরিশ্রমী, এরা কালো রঙের পিঁপড়েটা। ঠিক আছে,
চলো নেক্সট প্রশ্ন দেখো, উইপোকা। উইপোকা গাছের কোনো শর্করা বস্তু হজম করতে পারে? উইপোকা যে গাছের কোন শর্করা বস্তু হজম করতে পারে? ঠিক আছে, উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে অপশন বি, সেলুলোজ নামে যে শর্করা বস্তুটা আছে, এই সেলুলোজ নামে শর্করা বস্তুটা হচ্ছে হজম করতে পারে। এদের পেটের মধ্যে একটা বিশেষ ধরনের জীবাণু থাকে, যেটা হচ্ছে এই সেলুলোজটা হজমে সাহায্য করে। ঠিক আছে, যা এই সেলুলোজটা হজম, যেটা অন্য কোনো প্রাণী পারে না উইপোকা ছাড়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ফুলের মধ্যে যে মিষ্টি রস, ফুলের মধ্যে যে মিষ্টি রস তৈরি হয় তাকে কি বলে? ফুলের মিষ্টি রসকে কি বলে? নেকটার বলে। অপশন এ উত্তর হবে নেকটার বলে। আর এই নেকটারকে ফুল মৌমাছিরা কি করে? এই নেকটারকে ফুল থেকে সংগ্রহ করে এবং তারা কুঠুরিতে জমা করে এবং বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তারা মধুতে রূপান্তরিত করে। ঠিক আছে, আর হচ্ছে যদি বলে মৌচাক কি দিয়ে তৈরি, তোমরা জানো সবাই, মৌচাক মোম দিয়ে তৈরি। ঠিক আছে, মৌচাক হচ্ছে মোম দিয়ে তৈরি। পরের প্রশ্ন দেখো, নিচের কোন পাখিগুলি সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি রূপে দেখা যায়? সাঁতরাগাছির ঝিল, সাঁতরাগাছির ঝিল কোথায় অবস্থিত? হাওড়াতে অবস্থিত, তোমরা জানো। সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি রূপে দেখা যায় কোন কোন পাখি? বুনোহাঁস, খঞ্জনা, কাজল পাখি। এখানে উত্তর হবে হচ্ছে ওপরের সবগুলি, অপশন ডি উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন পাখি শিম্পাঞ্জিদের মতো বুদ্ধিমান? শিম্পাঞ্জিদের মতো বুদ্ধিমান পাখি কোনটা? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে কাক। কাক হচ্ছে শিম্পাঞ্জিদের মতো হচ্ছে বুদ্ধিমান হচ্ছে পাখি। পরের প্রশ্ন, মশার যে জীবনচক্র, মশার জীবনচক্রটা কিভাবে কোন ধারাবাহিকভাবে হয়? মশার জীবনচক্রটা শুককীট, মুখকীট আর মশা। ঠিক আছে, শুককীট, মুখকীট আর মশা। এখানে উত্তর হবে হচ্ছে লার্ভা, পিউপা আর মশা। শুককীট মানে হচ্ছে লার্ভা, আর মুখকীট মানে হচ্ছে পিউপা, আর হচ্ছে মশা। এখানে উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, ম্যালেরিয়া জীবাণু কোন মশার শরীরে হচ্ছে বাসা বাঁধে? ম্যালেরিয়ার জীবাণু কোন মশার শরীরে বাসা বাঁধে? উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে অ্যানোফিলিস। ঠিক আছে, অপশন এ উত্তর হবে হচ্ছে অ্যানোফিলিস। অ্যানোফিলিস মশার শরীরে হচ্ছে ম্যালেরিয়া রোগীর মানে ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে বাসা বাঁধে। আর এডিস যেটা আছে, এডিস মশার শরীরে হচ্ছে ডেঙ্গুর জীবাণু হচ্ছে বাসা বাঁধে। ডেঙ্গু জীবাণু এডিস, ম্যালেরিয়া জীবাণু অ্যানোফিলিস। ঠিক আছে, আর মশা 3 প্রকার তোমরা জানো, অ্যানোফিলিস, কিউলেক্স আর এডিস। অ্যানোফিলিস মশার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা বলছি, তোমরা একটু ভালো করে শোনো। এদের ওড়বার সময় এদের আওয়াজ হয়, আর ডানায় হচ্ছে কালো ছোপ দেখা যায়। আর কিউলেক্স মশা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা গভীর রাতে কামড়ায়, আর ওড়ার সময় কিউলেক্স মশার কোনো শব্দ হয় না। ঠিক আছে, কিউলেক্স মশার ওড়ার সময় কোনো শব্দ হয় না। আর এডিস মশা যেটা আছে, এডিস মশা হচ্ছে পেটে আর পায়ে সাদা কালো আর দাগ আছে, ছোট মশা, তোমরা দেখেছো, ডোরা কাটা দাগ আছে সাদা কালো। আর এডিস মশাটা হচ্ছে দিনের বেলা কামড়ায়। এডিস মশা হচ্ছে দিনের বেলা কামড়ায়। এই জন্য তোমরা বলতে শুনেছো যে ডেঙ্গু মশা হচ্ছে দিনের বেলা কামড়ায়। ডেঙ্গু বাহক হচ্ছে এডিস মশা। ঠিক আছে, এডিস মশা দিনের বেলা কামড়ায়। নেক্সট প্রশ্ন, নিচের কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? সরাসরি বাচ্চা প্রসব করে কোন সাপ? উত্তর হবে হচ্ছে কোনটা? উত্তর হবে হচ্ছে অপশন ডি, চন্দ্রবোড়া। ঠিক আছে, চন্দ্রবোড়া হচ্ছে সরাসরি বাচ্চা প্রসব করে। চন্দ্রবোড়ার সাথে আরেকটা সাপ হচ্ছে মেটুলি। এই চন্দ্রবোড়া আর মেটুলি, এই দুটো সাপ হচ্ছে সরাসরি বাচ্চা প্রসব করে। পরের প্রশ্ন, সাপেদের বিষ মানুষের শরীরের কোথায় প্রভাব ফেলে? ঠিক আছে, সাপেদের বিষ কোথায় কোথায় প্রভাব ফেলে? এখানে উত্তর হবে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র আর স্নায়ুতন্ত্র, দুটো। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি, এ আর বি। সাপেদের বিষ রক্ত সংবহন তন্ত্র আর স্নায়ুতন্ত্রে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, আর সাপেদের বিশেষ বৈশিষ্ট্য তোমরা জানো, সাপেদের হচ্ছে কান নেই, তারা কম্পন অনুভব করতে পারে, আর তাদের ঘ্রাণ শক্তি আছে, জিভ দিয়ে তারা যে গন্ধ আছে বাইরের গন্ধটা তারা বুঝতে পারে জিভ দিয়ে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বাঘেদের চোখের রেটিনায় কোন বস্তু থাকার ফলে তারা অল্প আলোতে মানুষের থেকে 6 গুণ ভালো দেখতে পায়?
এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে ট্যাপেটাম লুসিডাম। ঠিক আছে, ট্যাপেটাম লুসিডাম থাকে, এটা মানুষের থেকে 6 গুণ ভালো তারা দেখতে পায়। আর ফেরোমন যেটা আছে, ফেরোমন হরমোনটা তারা নিষ্কাশন করে, তারা একে অপরের সাথে কি হয়, সংযোগ স্থাপন করে ফেরোমন হরমোন নিষ্কাশনের মাধ্যমে। এটা হচ্ছে মূত্রের মাধ্যমে এটা ছড়ায় ফেরোমনটা। পরের প্রশ্ন দেখো, তিমিদের দেহতাপ বজায় রাখে, কোনটা উত্তর হবে? এটা হচ্ছে চর্বির নিচে থাকে ব্লাবার। ঠিক আছে, চর্বির নিচে যে ব্লাবার একটা পুরু স্তর, এটা হচ্ছে তিমিদের শরীরের হচ্ছে দেহতাপটা বজায় রাখে। ঠিক আছে, তিমি তোমরা জানো হচ্ছে তিমি হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, জলজ স্তন্যপায়ী প্রাণী। তিমিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে নাকের যে ফুটোটা, খেয়াল রাখবে তিমিদের যে নাকের ফুটোটাকে কি বলে? ব্লো হোল বলে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তিমি কি? নীল তিমি, এটা তোমরা জানো। একটা নীল তিমির ওজন প্রায় 30টা হাতি বা 2000 মানুষের সমান হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন প্রাণী যখন বিশ্রাম নেয় তখন তাদের মস্তিষ্কের একটা অংশ জেগে থাকে আর অন্য অংশটা ঘুমায়? এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে তিমি হবে উত্তর, অপশন সি তিমি হবে উত্তর। পরের প্রশ্ন, কোন তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে হাম্পব্যাক তিমি, অপশন বি উত্তর হবে হাম্পব্যাক তিমি। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 4R বলতে কি বোঝায়? তোমরা শুনে থাকবে বর্জ্য ব্যবস্থাপনায় যে 4R আছে, 4R বলতে কি বোঝায়? রিডিউস, রিফিউজ, রিইউজ আর রিসাইকেল। এটা উত্তর হবে হচ্ছে অপশন এ। ঠিক আছে, রিডিউস মানে কি? রিডিউস মানে হচ্ছে কমিয়ে আনতে হবে। আর রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান করা, মানে আমি বর্জ্য ব্যবস্থাপনায় প্লাস্টিক জাতীয় জিনিস আমি নেব না, প্রত্যাখ্যান করব। রিইউজ মানে কি? আবার ব্যবহার করব। আর রিসাইকেল মানে পুনর্ব্যবহার করব। ঠিক আছে, আবার কাজে লাগাবো রিইউজ, আর হচ্ছে রিসাইকেল হচ্ছে পুনর্ব্যবহার করব। পরের প্রশ্ন, আলোর বিচ্ছুরণটা কে আবিষ্কার করেন? আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেন? উত্তর হবে হচ্ছে আইজাক নিউটন। ঠিক আছে, 1666 সালে তিনি আবিষ্কার করেন, আইজাক নিউটন উত্তর হবে। ঠিক আছে, আইজাক নিউটন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, রামধনুটা খেয়াল রাখবে, রামধনুর মধ্যে কটা রং আছে? 7টা রং আছে, এটা তোমরা মোটামুটি সবাই জানো। বেনি সহ কলা একটা শর্ট ফর্ম, বেগুনি বেতে বেগুনি, নীল, তারপরে আকাশি আতে, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাতে লাল। ঠিক আছে, বেনি সহ কলা, এটা শর্টভাবে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সূর্যের উপর নির্ভর করে কোন কোন প্রাণীর শারীরবৃত্তীয় বা জৈবিক পরিবর্তন হয়? ছুঁচো, পঙ্গপাল, জোনাকি না সবগুলি? এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি, অপশন ডি সবগুলি উত্তর হবে। ঠিক আছে, ছুঁচো, ভাল্লুক, ব্যাং এরা কি করে? এরা খেয়াল রাখবে, একটু এগুলো নোট করে নেবে বা মনে রাখবে। ছুঁচো, ভাল্লুক, ব্যাং এগুলো সূর্যের আলো যখন কম পায় এরা কি করে? শীত ঘুমে চলে যায়। আর হচ্ছে সূর্য যখন মেঘের আড়ালে চলে যায় তখন এই পঙ্গপাল যেসব আছে, পঙ্গপালরা কি হয়? চলাফেরাটা বন্ধ করে দেয়। আর জোনাকি পোকা, তোমরা জানো জোনাকি পোকা যে আলো তৈরি করে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। এগুলো সমস্ত তাদের শারীরবৃত্তীয় কাজগুলো সূর্যের আলোর উপর নির্ভর করে। আর এখানে দুটো জিনিস লিখেছি, এগুলো আমি তোমাদের জন্য সেট করেছিলাম, আমি বলেছিলাম শীতকালীন যেসব প্রাণীদের যে শীতকালীন ঘুম এটাকে বলে হাইবারনেশন। আর গ্রীষ্মকালীন যেসব প্রাণীরা ঘুমায় গ্রীষ্মকালীন ঘুমকে বলে অ্যাস্টিভেশন। হাইবারনেশন আর অ্যাস্টিভেশন এগুলো আমি সেট করেছিলাম বলে যখন তোমাদের এগুলো সবকিছু বলেছিলাম। পরের প্রশ্ন, প্রাকৃতিক চুম্বক যে পাথর থেকে পাওয়া যায় তার নাম কি? উত্তর হবে হচ্ছে ম্যাগনেটাইট। ঠিক আছে, অপশন এ হবে ম্যাগনেটাইট। প্রায় 2500 বছর আগে কি ম্যাগনেস নামে একজন মেষপালক, তিনি এই অস্তিত্বটা, যে চুম্বকটা, প্রাকৃতিক চুম্বকের যে অস্তিত্বটা তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, বা অনুভব করেছিলেন। ম্যাগনেস নামে মেষপালক তিনি এর অস্তিত্বটা অনুভব করেছিলেন প্রায় 2500 বছর আগে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন প্রাণী বা পাখি চৌম্বক শক্তির জন্য এক স্থান থেকে অন্য স্থানে সহজে গমন করতে পারে? কয়েক শ্রেণীর কচ্ছপ, পায়রা, কিছু প্রজাতির শামুক, ওপরের সবাই। এখানে উত্তর হবে হচ্ছে ওপরের সবাই।
ঠিক আছে, এখানে দেখো বা কচ্ছপ যেটা আছে, কচ্ছপ পৃথিবীর চৌম্বক বলরেখা অনুসরণ করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এটা কিছু শ্রেণীর কচ্ছপ পারে, সব শ্রেণী না, কিছু শ্রেণীর কচ্ছপ। আর পায়রা, শামুক, মৌমাছি, এদের মাথার মধ্যে কি হয়, এদের মাথার মধ্যে ম্যাগনেটাইট থাকে, যারা এই ম্যাগনেটাইটের দ্বারা তারা বহু দূরে কি হয়, সঠিক পথে তারা যেতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, কোন কোন মাছ তাদের শরীরে বিদ্যুৎ তৈরি করতে পারে? কোন কোন মাছ তাদের শরীরে বিদ্যুৎ তৈরি করতে পারে? জেলিফিশ, ইলেকট্রিক ইল আর স্কুইড। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, জেলিফিশ, ইলেকট্রিক ইল, তোমরা জানো যে এরা বিদ্যুতের মাধ্যমে কি হয়, শত্রুপক্ষ ধরতে গেলে শত্রুপক্ষকে কি করে, হতভম্ব করে দেয়। আর স্কুইড কি, স্কুইড এরা হচ্ছে, এদের একটা তথ্য স্কুইড সম্পর্কে দিয়ে রাখি। স্কুইড হচ্ছে একটা অমেরুদণ্ডী প্রাণী, আর এদের স্নায়ুকোষের ব্যাস হচ্ছে মানুষের স্নায়ুকোষের ব্যাসের প্রায় 25 গুণ। ঠিক আছে, মানুষের স্নায়ুকোষের ব্যাসের থেকে 25 গুণ বড় হচ্ছে এই স্কুইডের স্নায়ুকোষের ব্যাস। আর স্কুইড কি, যদি প্রশ্ন আসে স্কুইড কি, মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী, উত্তর হবে হচ্ছে স্কুইড হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। নেক্সট প্রশ্ন, প্রথম কবে মাটি ড্রিল করে পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয়? মাটি ড্রিল করে পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কবে? 1859 সালে। ঠিক আছে, আমেরিকা মহাদেশে শুরু হয় 1859 সালে। পরের প্রশ্ন, টিনের রাসায়নিক যে চিহ্নটা, রাসায়নিক সংকেতটা কি টিনের? উত্তর হবে এসএন। ঠিক আছে, টিনের রাসায়নিক চিহ্নটা হচ্ছে এসএন। এইচজি তোমরা জানো, এইচজি মানে পারদ, পিবি হচ্ছে সীসা, আর এএস হচ্ছে আর্সেনিক। পরের প্রশ্ন, কাপড় কাচার সোডা, কাপড় কাচার সোডার হচ্ছে রাসায়নিক সংকেত হলো, কাপড় কাচার সোডা বা সোডিয়াম কার্বনেট। খেয়াল রাখবে, কাপড় কাচার সোডা বা সোডিয়াম কার্বনেটের যে রাসায়নিক সংকেত সেটা হচ্ছে Na2CO3। Na2CO3 হচ্ছে কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত। আর NaHCO3 যেটা আছে, এটা হচ্ছে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। কাপড় কাচার সোডাটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর NaHCO3 হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডার রাসায়নিক সংকেত হচ্ছে NaHCO3। ঠিক আছে, আর কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত হচ্ছে Na2CO3। আর CuSO4 যেটা আছে, এটা হচ্ছে তুতে বা কপার সালফেট। ঠিক আছে, আর CH3COOH যেটা আছে, সেটা হচ্ছে ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। এই সংকেতগুলো তোমরা একটু নোট করে নিও, এগুলো একটা ইম্পর্টেন্ট এগুলো। পরের প্রশ্ন, নিচের কোন মৌলটি সমস্ত উদ্ভিদ প্রাণী বা অণুজীবদের দেহ গঠনের প্রধান উপাদান নয়? উত্তর কি হবে? এখানে উত্তর হবে হচ্ছে পি, অপশন সি, পি হবে উত্তর। পিটা হচ্ছে উদ্ভিদ প্রাণী বা অণুজীবদের দেহ গঠনের প্রধান উপাদান নয়। তাহলে উদ্ভিদ প্রাণী বা অণুজীবদের দেহ গঠনের প্রধান উপাদান হচ্ছে, খেয়াল রাখবে, CHON। সি হচ্ছে কার্বন, এইচ তে হচ্ছে হাইড্রোজেন, এন তে হচ্ছে নাইট্রোজেন, আর ওতে হচ্ছে অক্সিজেন। এই চারটে হচ্ছে উদ্ভিদ বা প্রাণী দেহ গঠনের উপাদান। নেক্সট প্রশ্ন, শামুক ঝিনুক এদের দেহের বাইরের খোলসে থাকে কোন যৌগ? শামুক ঝিনুকের দেহের বাইরের খোলসে কোন যৌগ থাকে? CaCO3। ঠিক আছে, CaCO3 মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট থাকে। আর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যে অপশনটা আছে, ক্যালসিয়াম ফসফেটটা কার আছে, কার এটা দেখা যায়, ক্যালসিয়াম ফসফেটটা হচ্ছে মাছের যে হাড়ের গুঁড়ো, মাছের হাড়ের গুঁড়োতে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, নিচের কোন আয়নের জন্য পিঁপড়ে কামড়ালে বা সুড়সুড়ি দিলে সেই অনুভূতি স্নায়ুর মধ্য দিয়ে সুষুম্নাকাণ্ডে পৌঁছে যায়? পিঁপড়ে কামড়ালে স্নায়ুর মধ্য দিয়ে অনুভূতি সুষুম্নাকাণ্ডে পৌঁছে যায় কোন আয়নের জন্য? এখানে উত্তর হবে সোডিয়াম আর পটাশিয়াম, উত্তর হবে AB। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম। পরের প্রশ্ন, মানুষের কোন কোন অঙ্গে প্রোটিন আছে? মানুষের কোন কোন অঙ্গে প্রোটিন আছে? এখানে উত্তর হবে হচ্ছে চুল, নখ, রক্ত, সবগুলি। চুল, নখ, রক্ত। ঠিক আছে, এছাড়া চামড়া পেশিতেও হচ্ছে মানুষের প্রোটিন আছে। পরের প্রশ্ন, চায়ে কোন অ্যাসিড থাকে? চায়ে কোন অ্যাসিড থাকে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ট্যানিক অ্যাসিড থাকে। চায়ে হচ্ছে থাকে ট্যানিক অ্যাসিড। তাহলে দেখো, ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? ম্যালিক অ্যাসিড তোমরা জানো যে ম্যালিক অ্যাসিড হচ্ছে আপেলে থাকে।
ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে আর একটা নাম। ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে থাকে। আর টার্টারিক অ্যাসিড কিসে থাকে? টার্টারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলে থাকে। পরের প্রশ্ন, বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর হবে হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড, ঠিক আছে, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয়। HCl হচ্ছে যার সংকেত, সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার করার জন্য ব্যবহার করা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। আমাদের পাকস্থলীতে যদি বলে কোন অ্যাসিড থাকে, তাহলে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, খেয়াল রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানে দেখো বাকি যেসব অপশনগুলো দেখো, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আর যে কিসে কিসে থাকে? সাইট্রিক অ্যাসিড তোমরা জানো যে সাইট্রিক অ্যাসিড হচ্ছে পাতিলেবুতে থাকে, কমলা লেবু থাকে। সাইট্রিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড দুটোই থাকে, পাতিলেবু কমলা লেবু। আর সাইট্রিক অ্যাসিড শুধু যদি বলে কিসে থাকে? সোডা ওয়াটারে থাকে। আর সাইট্রিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিড দুটো মিলিয়ে থাকে হচ্ছে পাতিলেবু আর কমলা লেবুতে। যে কোনো একটা অপশন দিলেও হবে। সাইট্রিক অ্যাসিড পাতিলেবুতে থাকে, কমলা লেবুতে থাকে, বা অ্যাসকর্বিক অ্যাসিড যদি বলে কিসে থাকে, সেটাও হবে পাতিলেবু কমলা লেবুতে থাকে, ঠিক আছে। আর অক্সালিক অ্যাসিড কিসে থাকে? অক্সালিক অ্যাসিড হচ্ছে টমেটোতে থাকে, টমেটোতে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ে থাকে, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড দইতে থাকে। পরের প্রশ্ন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে মেথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, মেথানোয়িক অ্যাসিড হবে হচ্ছে পিঁপড়ের হুলে থাকে। আর এখানে ইথানোয়িক অ্যাসিড বললাম আমি। ইথানোয়িক অ্যাসিড হচ্ছে বললাম আমি কিসে থাকে বললাম? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে থাকে বললাম, ইথানোয়িক অ্যাসিড। আর এখানে বললাম পিঁপড়ের হুলে থাকে হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মেথানোয়িক, যেটা মেথানোয়িক অ্যাসিড হচ্ছে পিঁপড়ের হুলে থাকে, মেথানোয়িক অ্যাসিড বা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, পিঁপড়ের হুলে থাকে। আর বাকিগুলো তোমাদের সাথে ডিসকাস করে দিলাম আগেই, বাকি অ্যাসিডগুলো কোথায় কোথায় থাকে। পরের প্রশ্ন দেখো, মাটির অম্লত্ব কমানোর জন্য মাটির সঙ্গে কি মেশানো হয়? মাটির সঙ্গে কি মেশানো হয়? মাটির সাথে চুন মেশানো হয়, ঠিক আছে। তোমরা দেখে থাকবে যে পুকুরে যখন মাছ চাষ করা হয়, পুকুরে মাছ চাষ করার সময় জলের যে অম্লত্ব আছে সেটা কমানোর জন্য জলে চুন মেশানো হয়। পরের প্রশ্ন, কোন লবণকে রক সল্ট বলে? রক সল্ট কোন লবণকে বলে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে বিট লবণ। বিট লবণকে হচ্ছে রক সল্ট বলে। সন্দক লবণ হচ্ছে সামুদ্রিক লবণ। আর টেবিল সল্ট বলে খাবার নুন, আমরা যে খাবার নুন খাই সেটা হচ্ছে টেবিল সল্ট, যেটা সংকেত NaCl, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, খাবার নুনে নিচের কোন কোন আয়ন আছে? খাবার নুনে কোন কোন আয়ন আছে? উত্তর কি হবে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। উত্তর হবে উপরে সবগুলি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। পরের প্রশ্ন, অর্গানিক সি সল্ট। অর্গানিক সি সল্টে বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান কি? অর্গানিক সি সল্টের বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। অপশন সি উত্তর হবে ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন, কোন মৌলের অভাবে মানুষের গয়টার বা গলগণ্ড রোগ হয়? কোন মৌলের অভাবে হয় এটা? এটার উত্তর হবে কি হবে? আয়োডিন, ঠিক আছে, আয়োডিনের অভাবে হয় গয়টার বা গলগণ্ড। আমাদের যে থাইরয়েড যে গ্রন্থিটা আছে গলার দুপাশে, এই থাইরয়েড গ্রন্থিটা কি হয়? বড় হয়ে যায়, ঠিক আছে, আয়োডিনের অভাবে হয়। এই জন্য আয়োডাইজ যে সল্ট, সে আয়োডাইজ সল্ট বা আয়োডিনযুক্ত লবণ সেটা হচ্ছে খেতে বলে ডাক্তাররা। পরের প্রশ্ন দেখো, বিংশ শতকের 50-এর দশকে প্রফেসর ভি রামালিঙ্গ স্বামীর নেতৃত্বে একদল বিজ্ঞানী কাংড়া উপত্যকায় গয়টা রোগের কারণ হিসাবে আয়োডিনের ঘাটতিকে চিহ্নিত করেন। এই কাংড়া যে উপত্যকাটা, এটা কোন রাজ্যে অবস্থিত? এই কাংড়া উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। উত্তর হবে হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকা। 1962 সাল থেকে ভারত সরকার কি হয়েছে, যেখানে গয়টার যেসব অধ্যুষিত এলাকা আছে সেখানে আয়োডিনযুক্ত যে নুন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল 1962 সাল থেকে। পরের প্রশ্ন দেখো, কৃত্রিম পলিমার দিয়ে তৈরি পদার্থ কি কি আছে? কৃত্রিম পলিমার দিয়ে তৈরি পদার্থ প্লাস্টিক, আঠা, চুইংগাম। এখানে হচ্ছে উত্তর হবে হচ্ছে সবগুলি, ঠিক
আছে। কৃত্রিম পলিমার হচ্ছে সবগুলি। এর সাথে তোমরা খেয়াল রাখবে যে আমাদের যে কৃত্রিম সুতো ব্যবহার করি, তারপরে ধরো পলিথিন ব্যবহার করি, এগুলি সবই হচ্ছে কৃত্রিম পলিমার। ঠিক আছে, পলিথিন তারপরে কৃত্রিম সুতো এগুলো সবই হচ্ছে কৃত্রিম পলিমার। পরের প্রশ্ন। আর আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবে, প্রোটিন জাতীয় পলিমার যদি বলে, প্রোটিন জাতীয় পলিমারটা কি জিনিস? প্রোটিন জাতীয় পলিমার হচ্ছে প্রাণীদেহের মাংসপেশি। ঠিক আছে, প্রাণীদেহের মাংসপেশি যে লিগামেন্ট বা টেন্ডন, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিন জাতীয় পলিমার। পরের প্রশ্ন। আমাদের প্রতিদিনের ব্যবহারে যে পলিমারগুলো আছে, যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, সেই পলিমারগুলো কি কি আছে? পলিথিন, পিভিসি, পেট, সবগুলি। এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি। ঠিক আছে, এখানে দেখো যেটা আছে পিভিসি আছে, পিভিসি যেটা আছে, পিভিসি হচ্ছে থার্মোপ্লাস্টিক। আর এখানে আছে যেটা পেট, পেট হচ্ছে দীর্ঘস্থায়ী থার্মোসেটিং প্লাস্টিক, যেটা হচ্ছে জলের বোতল। এই জলের বোতল তৈরিতে এই পেটটা ব্যবহার করা হয়, পিইটি পেট যেটা। এখানে ফুল ফর্মটা একটু দেখে নাও। পিইটি পেটের ফুল ফর্মটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, আর পিভিসির ফুল ফর্মটা হচ্ছে পলিইথিলিন টেরেপথ্যালেট। এগুলো আমি তোমাদের যখন সেট করেছিলাম, সেটে তোমাদের ডিসকাস করে দিয়েছি, আর একবার আমি আবার বললাম। পরের প্রশ্ন দেখো, আমাদের শরীরের চুল আর নখে কোন প্রোটিন থাকে? আমাদের শরীরের চুল আর নখে কোন প্রোটিন থাকে? উত্তর হবে কেরাটিন। ঠিক আছে, অপশন এ উত্তর হবে কেরাটিন। কেরাটিন হচ্ছে আমাদের শরীরে চুল আর নখে থাকে। আরও কিছু কিছু দেখো প্রোটিন আছে, সেগুলো একটু নোট করে নাও। অ্যাক্টিন আর মায়োসিন যেটা দেওয়া আছে, অ্যাক্টিন আর মায়োসিন হচ্ছে আমাদের পেশিতে থাকে। হিমোগ্লোবিন থাকে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকায়। আর কোলাজেন যেটা আছে, কোলাজেন থাকে আমাদের অস্থি, টেন্ডন আর লিগামেন্টে থাকে। আর গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এই দুটো থাকে হচ্ছে রক্তের প্লাজমাতে থাকে। ঠিক আছে, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন হচ্ছে রক্তের প্লাজমাতে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন ভিটামিন তেলে বা ফ্যাটে দ্রবণীয় নয়? তেলে বা ফ্যাটে দ্রবণীয় নয় কোন ভিটামিন? উত্তর হবে হচ্ছে বি কমপ্লেক্স। ঠিক আছে, বি হবে উত্তর। বি কমপ্লেক্স হচ্ছে তেলে বা ফ্যাটে দ্রবণীয় নয়, এটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তাহলে জলে দ্রবণীয় ভিটামিন যদি বলে কি কি আছে? বি কমপ্লেক্স আর সি। আর তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কি আছে? এ ডি ই কে, এ ডি ই কে। ঠিক আছে, পরের প্রশ্ন। ভিটামিনের আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ভিটামিনের আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে কাশ্মীর ফাঙ্ক। ঠিক আছে, কাশ্মীর ফাঙ্ক হচ্ছে ভিটামিনের আবিষ্কার করেন। আর এই কাশ্মীর ফাঙ্ক আর এই চার্লস হপকিন্স, দুজন বিজ্ঞানী কি 1912 সালে এই দুজন মিলে প্রমাণ করেন কি, যে স্কারভি বা বেরিবেরি যে রোগটা আছে, সেই বেরিবেরি বা স্কারভি যে রোগটা বা বেরিবেরি রোগটা, এই দুটো রোগের জন্য ভিটামিন সি অন্যতম দায়ী। ঠিক আছে, এরা এই দুজন বিজ্ঞানী প্রমাণ করেন। পরের প্রশ্ন। শরীরের কেটে যাওয়া থেকে যে রক্ত পড়া, কেটে গেলে যে রক্ত পড়া, সে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে রক্ত পড়া বন্ধ করে। হাড়ের গঠন ঠিকঠাক রাখে কোন ভিটামিন? তোমরা জানো ভিটামিন ডি হচ্ছে হাড়ের গঠন ঠিকঠাক রাখে। আর ভিটামিন এ যেটা আছে, ভিটামিন এ কি চোখ ঠিকঠাক রাখে। ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা হয়। ঠিক আছে, রাতকানা হয় বা অন্ধত্ব হয় ভিটামিন এর অভাবে। আর ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ঠিক আছে, আর ভিটামিন এ কে হচ্ছে শরীরে রক্ত পড়া হচ্ছে বন্ধ করে। ঠিক আছে, আর ভিটামিন বির অভাবে আমাদের পেলেগ্রা বা কি হয়, অ্যানিমিয়া রোগ হয়। ঠিক আছে, পেলেগ্রা অ্যানিমিয়া বা বেরিবেরি রোগ হয় ভিটামিন বির অভাবে। ঠিক আছে, পেলেগ্রা বা অ্যানিমিয়া এবং কি হয়, বেরিবেরি রোগ হয় ভিটামিন বির অভাবে। পরের প্রশ্ন। কোন খনিজ মৌলের অভাবে মানুষের চামচ আকৃতির নখ সৃষ্টি হয়? চামচ আকৃতির নখ সৃষ্টি হয় কোন খনিজ মৌলের অভাবে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আয়রনের অভাবে। ঠিক আছে, আয়রনের অভাবে হয়। অপশন সি উত্তর হবে, আয়রনের অভাবে। ঠিক আছে, অ্যানিমিয়া, রক্তাল্পতা, এই দুটো রোগও হয় আয়রনের অভাবে। অ্যানিমিয়া হয়, রক্তাল্পতা হয়। আর ক্যালসিয়াম যেটা আছে, ক্যালসিয়াম আর এই ফসফরাস আছে, ক্যালসিয়াম ফসফরাস অভাবে আমাদের হাড় ভেঙে যায় বা দাঁতের সমস্যা হয়। আর জিঙ্ক যেটা আছে, জিঙ্কের অভাবে কি হয়? জিঙ্কের অভাবে রক্তে শর্করার পরিমাণ কি হয়, বেড়ে যায়। আর আয়োডিনের অভাবে আমি আগে বললাম, আয়োডিনের অভাবে হচ্ছে মানুষের কি হয়, গলগণ্ড রোগ হয়। পরের প্রশ্ন। নিচের কোন রাসায়নিক যৌগ মানুষের
খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, মানুষের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়। এটা হচ্ছে কোন নিচের কোন পদার্থ? উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ক্যারোটিনয়েডস বা ফ্লাভোনয়েডস। অপশন সি উত্তর হবে ক্যারোটিনয়েডস বা ফ্লাভোনয়েডস। ঠিক আছে, এটা হচ্ছে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও কমায়। পরের প্রশ্ন, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে গয়টার হয় আর হচ্ছে টেরা চোখ হয়। অপশন ডি হবে উত্তর, এ এন্ড বি। ঠিক আছে, অপশন ডি হবে উত্তর। আর ভিটামিন এর অভাবে হচ্ছে অন্ধত্ব হয়, এটা আমি কিছুক্ষণ আগে বললাম। নেক্সট প্রশ্ন, নিচে কোন রোগটি প্রোটিনের অভাবে শিশুদের মধ্যে দেখা যায়? প্রোটিনের অভাবে শিশুদের মধ্যে দেখা যায় কোন রোগ? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ম্যারাসমাস। ঠিক আছে, 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা যায় ম্যারাসমাস। আর তুলনামূলক বড় 1 থেকে 4 বছর বয়সী যেসব শিশু আছে তাদের দেখা যায় হচ্ছে কোয়াশিওকর। এটাও হচ্ছে প্রোটিনের অভাবজনিত রোগ। শিশুদের দেখা যায় ম্যারাসমাস, আর তুলনামূলক বড় যারা আছে তাদের দেখা যায় প্রোটিনের অভাবে হচ্ছে কোয়াশিওকর। পরের প্রশ্ন, আর ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হচ্ছে বেরিবেরি। এগুলো তো আমি আগেই বললাম। নিচের কোন খাবারটি লৌহ সমৃদ্ধ? লৌহ সমৃদ্ধ খাবার কোনটা আছে? গুড়, গোলমরিচ, জোয়ান, সবগুলি। এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি, গুড়, গোলমরিচ আর জোয়ান। এছাড়া আরও কিছু কিছু আছে, একটু খেয়াল রাখবে তোমরা। তিল, কচু, নোটে শাক, পালং শাক, তারপরে ধরো কলমি শাক, মূলো শাক, তারপরে ধরো পেয়ারা, আম, আটা, এই ধরনের জিনিসগুলোতে কি আছে? এই ধরনের জিনিসগুলোতে সব লোহা আছে। পরের প্রশ্ন, নিচের কোন খাবারে ভিটামিন এ নেই? ভিটামিন এ নেই কোন খাবারে? এখানে উত্তর হবে হচ্ছে অপশন সি, ঢেকি ছাটা চাল। ঠিক আছে, ঢেকি ছাটা চালে হচ্ছে ভিটামিন এ নেই। ঢেকি ছাটা চালে কি আছে? বি কমপ্লেক্স আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে। নেক্সট প্রশ্ন, মোমো চাউমিনের ক্ষতিকারক পদার্থ হিসেবে নিচে কোনটি মিশে থাকতে পারে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অ্যাজিনোমোটো হচ্ছে মিশে থাকতে পারে মোমো চাউমিনে। ঠিক আছে, এখানে কিছু কিছু অপশনগুলো দেখো। কেরামেল যেটা আছে, কেরামেলটা হচ্ছে নোট করে নিও তোমরা একটুখানি। চকলেট, পেস্ট্রি, কোলা ড্রিঙ্কস, এগুলোতে যে বাদামি যে কালারটা আছে এটাকে কেরামেল ইউজ করে। কেরামেল যে ক্ষতিকর পদার্থটা আছে সেটা ইউজ করে। আর ট্রান্সফ্যাট হচ্ছে থাকে হচ্ছে পটেটো চিপস, তারপরে ধরো ভুট্টার খই, এই দুটোতে থাকে। আর সাইক্লামেট, অ্যাসপারটেম আর স্যাকারিন, এই তিনটে হচ্ছে কিসে থাকে? এই তিনটে হচ্ছে চা, কফি আর ফলের রসে পাওয়া যায়। তারপরে ধরো মেটানিল ইয়েলোটা হচ্ছে হলুদ মিষ্টি। তারপরে ধরো সস্তার বিরিয়ানি, তোমরা জানো কম বেশি, এগুলোতে মেটানিল ইয়েলো থাকে, যে হলুদ রঙের রঙটা মেশানো হয়। আর কারাজিনান যেটা আছে, কারাজিনান হচ্ছে আইসক্রিমে থাকে। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে ক্ষতিকর পদার্থ। পরের প্রশ্ন, খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে নিচের কোন ট্যাবলেট ব্যবহার করা হয়? জলকে জীবাণুমুক্ত করতে কোন ট্যাবলেট ব্যবহার করা হয়? উত্তর হবে হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট। ঠিক আছে, অপশন সি উত্তর হবে হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট। পরের প্রশ্ন, ওজন হিসাবে সব থেকে বেশি পরিমাণ জল আছে কোথায়? ওজন হিসাবে সব থেকে বেশি পরিমাণ জল আছে শসা আর জেলিফিশ। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে এ অ্যান্ড বি। ঠিক আছে, দুটোতেই 95% জল আছে, শসা আর জেলিফিশ। আরও কিছু কিছু আমি বলছি, দেখো। লালাতেও 95% জল আছে। শসা, জেলিফিশ আর লালাতে 95% জল আছে। আর মানুষের শরীরে আছে 70% জল। ডিমে আছে 74% জল। কাঠের মধ্যে কম আছে 10% জল। আর মানুষের রক্তে হচ্ছে 90% জল আছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন উদ্ভিদের স্থানিক মূল দেখা যায়? স্থানিক মূল দেখা যায় কোন উদ্ভিদের? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে অপশন সি, ডাটার শাকে হচ্ছে স্থানিক মূল দেখা যায়। স্থানিক মূল হচ্ছে একটাই মূল, একটা প্রধান মূল থাকে, যেখান থেকে 5 থেকে শাখা মূল বের হয়। বড় বড় যে গাছ, বেশিরভাগ গাছে স্থানিক মূল দেখা যায়। আর অস্থানিক মূল হচ্ছে প্রধান মূল নেই, গোছা আকারে থাকে। গুচ্ছ মূল দেখা যায়, কাণ্ড থেকে গোছা গোছা আকারে মূল দেখা যায়। যেটা এক্সাম্পল যদি বলি, ধান, দূর্বাঘাস, পাথরকুচি, এই ধরনের উদ্ভিদগুলোতে দেখা যায় হচ্ছে অস্থানিক মূল যেটা দেখা যায়। নেক্সট প্রশ্ন, আলু গাছের কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? আলু গাছের আমরা হচ্ছে কাণ্ডটা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড। তোমরা জানো এটা, আমি গ্রোথ চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম, গ্রোথ অ্যান্ড টেকনিক্স চ্যাপ্টার পড়িয়েছিলাম যখন, তোমাদের সেই চ্যাপ্টারটা আমি সম্পূর্ণ সব ডিসকাস করে দিয়েছিলাম।
ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন উদ্ভিদটি বিরুৎ শ্রেণীর উদ্ভিদ? বিরুৎ শ্রেণীর উদ্ভিদ নিচের কোন উদ্ভিদটা? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে ধান। ঠিক আছে, ধান হচ্ছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। বিরুৎ শ্রেণীর উদ্ভিদ ধান আছে, বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। এছাড়া বিরুৎ শ্রেণীর উদ্ভিদ আরও কিছু কিছু আছে, খেয়াল রাখবে তোমরা। আগেই আমি বলেছিলাম লাউ, কুমড়ো এই জাতীয় উদ্ভিদগুলো সব বিরুৎ শ্রেণীর উদ্ভিদ, এদের আকর্ষ দেখা যায়। আর গুল্ম শ্রেণীর উদ্ভিদ হচ্ছে ছোট ঝোপ থাকে, জবা, গোলাপ, এগুলো আগে বলেছি আমি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বাতাস বেশি দূষিত হলে লাইকেনের রংটা কি হয়? বাতাস বেশি দূষিত হলে লাইকেনের রংটা কি হয়ে যায়? খয়েরি হয়ে যায়। ঠিক আছে, আর বাতাস যদি দূষণমুক্ত থাকে তাহলে লাইকেনের রংটা কি হয়? সবুজ হয়। ঠিক আছে, সবুজ হয়। পরের প্রশ্ন, গাছের পাতা যে প্রসারিত আর চ্যাপ্টা অংশ তাকে কি বলে? গাছের পাতার প্রসারিত আর চ্যাপ্টা অংশকে বলে লামিনা। লামিনা বা পাতার ফলক, বাংলায় বলে পাতার ফলক, ইংরেজিতে বলে লামিনা। নেক্সট প্রশ্ন, নিচের কোন কোন পাতার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়? সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় এখানে কোন পাতার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়? উত্তর হবে হচ্ছে তাল পাতা। ঠিক আছে, তাল পাতার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। তাল পাতা ছাড়াও আরও কিছু পাতা আছে যাদের সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এগুলোর মধ্যে কি আছে? এগুলোর মধ্যে আছে কলা, তারপরে ধরো বাঁশ, এগুলোতে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। আর জালিকাকার যে শিরাবিন্যাসটা দেখা যায় সেটা হচ্ছে জবা পাতা, তারপরে ধরো কচু পাতা, আম, কুমড়ো, এগুলোতে দেখা যাচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। এগুলো তোমরা একটু নোট করে নিও। নেক্সট প্রশ্ন, যৌগিক পত্রের উদাহরণ কি? যৌগিক পত্র, ঠিক আছে, যৌগিক পত্র মানে একটা বোটাতে অনেকগুলো পাতা থাকে। যৌগিক পত্র নিচের কোনটা? নিচের উত্তর হচ্ছে শুষ্নী। ঠিক আছে, অপশন বি শুষ্নী হচ্ছে যৌগিক পত্র। ঠিক আছে, যৌগিক পত্র তোমরা জানো, বাকি যে অপশন বা উত্তর কিছু বলছি, যৌগিক পত্র নাম বলছি, সেটা একটু খেয়াল করে নাও। তেঁতুল, গোলাপ, শুষ্নী, এগুলো হচ্ছে যৌগিক পত্র। আর একক পত্র বা সরল পত্র কোনগুলো? চন্দ্রমল্লিকা, তারপর ধরো করবী, দুটো যে অপশন আছে, তারপর ধরো অশ্বত্থ, ঠিক আছে, তারপরে ধরো আম, জবা, এগুলো সবই হচ্ছে একক পত্র বা সরল পত্র। পরের প্রশ্ন, নিচের কোন ফুল হচ্ছে দিনের বেলায় ফোটে? দিনের বেলা ফোটে কোন ফুল? উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে হিবিস্কাস আর হচ্ছে সূর্যমুখী। অপশন ডি উত্তর হবে। ঠিক আছে, এ অ্যান্ড বি। হিবিস্কাস মানে হচ্ছে যেটা জবা, জবা ফুলের যেটা হচ্ছে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্থিস, এটা তোমরা জানো। হিবিস্কাস আর সূর্যমুখী এই দুটো হচ্ছে ফুল হচ্ছে দিনের বেলা ফোটে। আর হচ্ছে রাতে ফোটা যে ফুলগুলো আছে, কিছু কিছু ফুলের নাম বলছি যেটা রাতে ফোটে, একটু নোট করে নিও তোমরা একটু। শিউলি, বেল, জুঁই, রজনীগন্ধা, এই ধরনের ফুলগুলো রাতে ফোটে। আর রাতে ফোটা ফুলগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এরা বেশিরভাগ ক্ষেত্রে সাদা হয় আর এটা হচ্ছে সুগন্ধিযুক্ত হয় রাতে ফোটা ফুলগুলো। নেক্সট প্রশ্ন, আমের কোন অংশকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? আমের কোন অংশকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? আমের হচ্ছে মধ্যত্বককে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। ঠিক আছে, মাঝখানে যে আমের মধ্যত্বক আছে, মধ্যত্বককে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আর আমের যেটা হচ্ছে বহিত্বক সেটা খোসা, আর আমের যে অন্তত্বক সেটা হচ্ছে আটি। ঠিক আছে, আমের আটিটা হচ্ছে আমের হচ্ছে অন্তত্বক। আমটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এগুলো আমি বলেছি তোমাদের অনেক। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি স্বপরাগী ফুল? স্বপরাগী ফুলটি প্রথমে ক্লিয়ার করে নাও। যেটা স্বপরাগযোগ ফুল, স্বপরাগী ফুল হচ্ছে কোনো ফুলের কি হয়, পরাগরেণু যখন ওই ফুলে বা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে, ওই ফুলে পড়ে বা অন্য বা একই গাছের ওই ফুল বা একই গাছের অন্য ফুলে গর্ভমুণ্ডে যখন পড়ে সেটা হচ্ছে স্বপরাগ সংযোগ হয়। আর কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য ফুলের মানে গর্ভমুণ্ডে পড়ে, ঠিক আছে, একই রকম অন্য ফুলের বা অন্য উদ্ভিদের ফুলের, ঠিক আছে, একই গাছের না, আগেরটা ছিল একই গাছের অন্য ফুলের, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অন্য উদ্ভিদ। ঠিক আছে, অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে যখন পড়ে সেটা হচ্ছে ইতর পরাগ সংযোগ। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, স্বপরাগী হচ্ছে যখন কোনো ফুলের পরাগরেণু ওই ফুলের বা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে সেটা হচ্ছে স্বপরাগ যোগ বলে তাকে। আর কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে সেটাকে বলে ইতর পরাগ সংযোগ। ঠিক আছে, আর এখানে স্বপরাগী ফুল কোনটা? স্বপরাগী ফুল হচ্ছে দোপাটি ফুল। অপশন এ উত্তর হবে, স্বপরাগী ফুল হচ্ছে দোপাটি ফুল। ঠিক আছে, আর স্বপরাগী ফুল দোপাটি ছাড়া আর কি আছে? দোপাটি ছাড়া আছে আর একটা ফুল আছে শিয়ালকাটা, এটা নোট করে নেবে, শিয়ালকাটা।
আর ইতর পরাগী ফুল কি কি আছে একটু নোট করে নিও তোমরা। ইতর পরাগী ফুল এখানে কিছু কিছু নাম দেখো লেখা আছে, চাপা, তারপরে ধরো আকন্দ, তারপরে ধরো মুসান্ডা, এই তিনটে আছে ইতর পরাগী ফুল। এছাড়া সন্ধ্যা মালতী আছে, তারপরে ধরো জুঁই আছে, কুমড়ো আছে, তারপরে ধরো সরিষা আছে, জবা আছে, ধুত্র আছে, এগুলো সবই হচ্ছে ইতর পরাগী ফুল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, জেকবসন অর্গান কোন প্রাণীর দেখা যায়? জেকবসন অর্গান কোন প্রাণী দেখা যায়? এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে সাপ। ঠিক আছে, সাপের দেখা যায় জেকবসন অর্গান। এটা সাপের মুখের ওপরের দিকে থাকে, উপরের তালুতে থাকে। সাপ কি করে, এর এই যে অর্গানটা দ্বারা কি হয়, চারপাশে যে পরিবেশ, এই পরিবেশটা সম্পর্কে হচ্ছে জানতে পারে। ঠিক আছে, পরে প্রশ্ন, ফল কাটলে যে ছোট ছোট মাছিরা উড়ে আসে তাদের কি বলে? এই মাছিদের কি বলে? আর ড্রসোফিলা মাছি। ঠিক আছে, অপশন বি উত্তর হবে ড্রসোফিলা মাছি। নেক্সট প্রশ্ন, বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কের নিচে কোন বিষাক্ত গ্যাস জমে থাকে? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে হাইড্রোজেন সালফাইড। অপশন সি উত্তর হবে হাইড্রোজেন সালফাইড হচ্ছে জমে থাকে, হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, একটা বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রোজেন সালফাইডের হচ্ছে এটা হচ্ছে বাতাস থেকে ভারী গ্যাস, একটা বাতাসের থেকে ভারী হয়। এই জন্য কি হয়, যে অণুগুলো আছে এই অণুগুলি অপেক্ষাকৃত কি হয়, ধীর গতিতে ছড়ায়। এই জন্য আর এই গ্যাসটা যদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের ফুসফুসে যায় তাহলে মানুষের মৃত্যু হতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ওআরএস এর পুরো কথা কি? ঠিক আছে, ওআরএস এর পুরো কথা কি? তোমরা এটা কম বেশি সবাই জানো। ওআরএস এর পুরো কথা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ঠিক আছে, ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা হচ্ছে অপশন সি উত্তর হবে। অপশন সি উত্তর হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। আর ফাদার অফ ওআরএস কাকে বলে? ফাদার অফ ওআরএস বলে ডক্টর দিলীপ মহলানবিশ। এটা একটু ভালো করে নোট করে নিও, ডক্টর দিলীপ মহলানবিশকে বলে ফাদার অফ ওআরএস। তিনি এই ওআরএসটা আবিষ্কার করেছিলেন। তিনি সম্প্রতি মারা গেছেন, এই জন্য এই প্রশ্নটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ। আর হচ্ছে তিনি কি করেছিলেন, যখন ভারত পাকিস্তানের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের সময় যে রিফিউজি ক্যাম্প হয়েছিল বনগাঁতে, উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে, তিনি সেই সময় এই কলেরা রোগে প্রচুর মানুষ মারা যাচ্ছিল, তিনি সেই সময় এই ফর্মুলাটা আবিষ্কার করেন এবং বহু মানুষের তিনি প্রাণ বাঁচিয়ে দেন। এই জন্য তাকে বলা হয় ফাদার অফ ওআরএস। ঠিক আছে, ডক্টর দিলীপ মহলানবিশ। নেক্সট প্রশ্ন, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে কতটা? 1 ডিগ্রি সি টেম্পারেচার বেড়েছে গত 100 বছরে। পরের প্রশ্ন, প্রবাল বা কোরাল নামে যে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী আছে, এরা কোন পর্বের অন্তর্গত? এরা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্গত। ঠিক আছে, উত্তর হবে অপশন ডি, নিডারিয়া পর্বের অন্তর্গত এই প্রবাল বা কোরাল। এরা হচ্ছে তোমরা জানো যে এদের দেহের বাইরে যে ক্যালসিয়াম কার্বনেটের যে বহিঃকঙ্কাল তৈরি করে তারা, এই বহিঃকঙ্কাল এদের দেহকে কি হয়, রক্ষা করে। আর এই বহিঃকঙ্কালগুলো জমে কি হয়, প্রবাল প্রাচীর তৈরি করে। আর পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর তোমরা জানো, এগুলো আমি সেটা অনেক বলেছি তোমাদের। পৃথিবীর বৃহত্তম যে প্রবাল প্রাচীর সেটা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, যেটা হচ্ছে কুইন্সল্যান্ডে অবস্থিত, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিচের কোন প্রাণী প্রবাল প্রাচীরে বাস করে? প্রবাল প্রাচীরে বাস করে হচ্ছে কোন প্রাণী? এখানে হবে ক্রাস্টেরিয়া, স্পঞ্জ আর একাইনোডার্মাটা। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, সবগুলো হবে অপশন ডি উত্তর হবে। এছাড়া বিভিন্ন মাছ, ঠিক আছে, বা মোলাস্কাসের যেসব প্রাণী আছে তারাও প্রবালের সঙ্গে প্রবাল প্রাচীরে বাস করে। পরের প্রশ্ন, গুরুতরভাবে বিপন্ন পাখি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ভারতের কোন রাজ্যে দেখা যায়? এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে রাজস্থান। এটা তোমাদের এটাও যখন সেট করেছিলাম বলেছিলাম রাজস্থানে দেখা যায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। পরের প্রশ্ন, লায়ন টেইলড ম্যাকাও, এটা বলেছিলাম তোমাদের, এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে দেখা যায়। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে দেখা যায়, এটা বিশেষ ধরনের প্রাণী লায়ন টেইলড ম্যাকাও। পরের প্রশ্ন, ভারতের বায়োডাইভার্সিটি হটস্পটগুলো কি কি? ভারতের বায়োডাইভার্সিটি হটস্পটগুলি কি কি? দেখো এখানে বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে পূর্ব হিমালয়,
পশ্চিমঘাট পর্বতমালায় শ্রীলঙ্কা, ইন্দো বার্মা, সুন্দরল্যান্ড, সবগুলি। এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি। এই সবগুলি হচ্ছে ভারতের হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট। ভারতের 4টে টোটাল বায়োডাইভার্সিটি হটস্পট আছে, ঠিক আছে। পূর্ব হিমালয় যেটা আছে একটু তোমরা খাতা বের করে নোট করে নাও। সিকিম, দার্জিলিং, ডুয়ার্স আর তরাই অঞ্চল পড়ছে পূর্ব হিমালয়ের মধ্যে। আর পশ্চিমঘাট যেটা আছে, পশ্চিমঘাট পর্বতমালা শ্রীলঙ্কা, এই পোর্শনটা ভারতের যে পশ্চিম উপকূল বরাবর যে ঘন অরণ্য ঢাকা যে পাহাড়ি অঞ্চল আছে সেটা পড়ছে। আর ইন্দো বর্মা যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে আমাদের যে ভারতের যে উত্তর পূর্ব রাজ্য মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই দুটো জায়গা পড়ছে ইন্দো বর্মা অঞ্চলের মধ্যে। আর সুন্দরল্যান্ড, এটা তোমরা জানো, সুন্দরল্যান্ড এটা হচ্ছে আন্দামান যে নিকোবর অঞ্চল ভারতের, এই অঞ্চলটা পড়ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ভারতের বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে 4টে। আর এখানে কিছু কিছু তথ্য আমি দিচ্ছি, একটু তোমরা খাতা বের করে একটু নোট করে নাও। সারা পৃথিবীতে এগুলো তোমাদের সেট যখন করিয়েছিলাম, সেট করানোর সময় বলেছিলাম, আর একবার বলছি, আর একবার একটু তোমরা মাথার মধ্যে নাও বা রিভিশন নিয়ে নাও। সারা পৃথিবীতে বায়োডাইভার্সিটি হটস্পট কটা আছে? 36টা আছে। ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট কটা আছে? আমি বললাম এই মাত্র 4টে আছে। এবার যদি বলি আমি ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভ কটা আছে? ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভ আছে 18টা। খেয়াল রাখবে 18টা আছে ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভ। এগুলো সব আমি কারেন্ট তথ্য দিচ্ছি। এগুলো তোমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইতে একটু ভুল ইনফরমেশন আছে, অনেক আগের ছাপানো আছে, এগুলো নতুন করে ঠিক করেনি। ভারতের যে মোট বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে 18টি। ভারতের মোট রামসার সাইট কটা আছে? খেয়াল রাখবে ভারতের মোট রামসার সাইট কটা আছে? ভারতের মোট রামসার সাইট আছে 75টা আছে। আর পশ্চিমবঙ্গে কটা রামসার সাইট আছে? পশ্চিমবঙ্গে 2টো রামসার সাইট আছে। একটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, আর একটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। আর খেয়াল রাখবে সবচেয়ে বেশি রামসার সাইট কোথায় আছে? সবচেয়ে বেশি রামসার সাইট আছে তামিলনাড়ুতে, আছে 14টা রামসার সাইট। আর সবচেয়ে বড় রামসার সাইট কি? সুন্দরবন, এটা জানো তোমরা। সবচেয়ে ছোট রামসার সাইট 2টো আছে, একটা হচ্ছে রেণুকা জলাভূমি যেটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত, একটা হচ্ছে ভেম্বানুর জলাভূমি যেটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। এগুলো আমি যখন তোমাদের সেট করেছিলাম তোমাদের সব কিছু আমি ডিসকাস করে দিয়েছি, আমি এগুলো একবারে টানা আমি বলে গেলাম। নেক্সট প্রশ্ন দেখো, রেসারপিন উপক্ষারটি পাওয়া যায়। রেসারপিন যে উপক্ষারটা আছে, এই রেসারপিন উপক্ষারটা কোথা থেকে পাওয়া যায়? রেসারপিন উপক্ষারটি পাওয়া যায় সর্পগন্ধা, ঠিক আছে। সর্পগন্ধা উত্তর হবে, সর্পগন্ধা থেকে রেসারপিন পাওয়া যায়, ঠিক আছে। সিংকোনা থেকে পাওয়া যায় কি? সিংকোনা থেকে তোমরা জানো, সিংকোনা থেকে কুইনাইন পাওয়া যায়, সিংকোনা থেকে কুইনাইন পাওয়া যায়। ধুতরা থেকে কি পাওয়া যায়? ধুতরা থেকে ডাটুরিন পাওয়া যায়, যেটা হাঁপানি ওষুধ তৈরি হয়। আর পেনিসিলিয়াম পাওয়া যায় হচ্ছে পেনিসিলিন থেকে, ঠিক আছে। পেনিসিলিন থেকে পেনিসিলিয়াম পাওয়া যায়। আর এখানে দেখো আরও কিছু কিছু লিখেছি আমি। মরফিন যেটা আছে, মরফিন কোথা থেকে পাওয়া যায়? মরফিন হচ্ছে আফিন থেকে পাওয়া যায়। নোট করে নিও তোমরা একটু, মরফিন হচ্ছে আফিন থেকে পাওয়া যায়। হেইন বা ক্যাফাইন যেটা আছে এটা হচ্ছে চা কফিতে পাওয়া যায়। আর হচ্ছে ট্যানিন যেটা আছে, ট্যানিন হচ্ছে চাতে পাওয়া যায়, ঠিক আছে। থেইন বা ক্যাফাইন হচ্ছে চা কফিতে পাওয়া যায়, আর হচ্ছে ট্যানিনটা পাওয়া যায় হচ্ছে চাতে পাওয়া যায়। আর অ্যাট্রোপিন যেটা আছে, অ্যাট্রোপিন, ঠিক আছে, অ্যাট্রোপিন হচ্ছে বেলেডোনা থেকে পাওয়া যায়, ঠিক আছে। বেলেডোনা থেকে পাওয়া যায় অ্যাট্রোপিন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ার যে কোয়ালা ভাল্লুকের প্রধান খাদ্য কোন গাছের পাতা? কোয়ালা ভাল্লুকের প্রধান খাদ্য হচ্ছে ইউক্যালিপটাস গাছের পাতা, ঠিক আছে। অপশন এ উত্তর হবে ইউক্যালিপটাস গাছের পাতা। নেক্সট প্রশ্ন, নিচের কোন গাছের পাতা বাতাসের বিষাক্ত গ্যাসকে ছাঁকনির মতো আটকে রাখতে পারে? ঠিক আছে, এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি, ঠিক আছে। কদম, বেল, শিরীষ, এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি। এছাড়া তোমরা জানো যে বট, আম, অশ্বত্থ, এদের পাতাগুলো চওড়া লম্বাটে হয়, এরাও দূষক পদার্থ ধারণ করতে পারে, ঠিক আছে। আরও কিছু কিছু যৌগিক পত্রযুক্ত পাতা আছে, যেমন কৃষ্ণচূড়া, নোট করে নিও তোমরা একটুখানি, কৃষ্ণচূড়া, গুলমোহর, ঠিক আছে। এরা কি বাতাসের বিভিন্ন ধোঁয়া, এই ধোঁয়াটা কি হয়? শুষে নেয়, ঠিক আছে। কৃষ্ণচূড়া, গুলমোহর, এই দুটো গাছ বাতাসের ধোঁয়া ধুলো এগুলোকে মানে ধোঁয়াটা পার্টিকুলারটি এরা শুষে নেয়। আর কিছু কিছু তথ্য এগুলো তোমরা জানো যে অরণ্য সপ্তাহ যেটা আছে, অরণ্য সপ্তাহ ভারতে পালিত হয় 14 জুলাই থেকে 20 জুলাই। এগুলো একবারে বলে দিচ্ছি আমি, এগুলো আমি সেট করার সময় তোমাদের বলেছিলাম। অরণ্য সপ্তাহ হচ্ছে 14 জুলাই থেকে 20 জুলাই পালন করা হয়। বন মহোৎসব পালন করা হয় 1950 সাল থেকে ভারতে, যেটা হচ্ছে কে এম মুন্সি করেন বন মহোৎসব পালন। আর বিশ্ব অরণ্য দিবস কবে? 21শে মার্চ হচ্ছে বিশ্ব অরণ্য দিবস। 2023 সালে থিম কি বিশ্ব অরণ্য দিবসের? থিম হচ্ছে ফরেস্টস অ্যান্ড হেলথ।
ফরেস্ট অ্যান্ড হেলথ হচ্ছে ফরেস্টস অ্যান্ড হেলথ হচ্ছে বিশ্ব অরণ্য দিবসের থিম হচ্ছে 2023 সালের। পরের প্রশ্ন, নিচের কোন কোন গাছ শব্দ আটকে শব্দের প্রাবল্যতা কমাতে পারে? বেল, ছাতিম, জারুল। ঠিক আছে, এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি সবগুলো। পরের প্রশ্ন, মিনামাটা বিপর্যয় কোন দেশে হয়েছিল? মিনামাটা বিপর্যয় হচ্ছে জাপানে হয়েছিল। তোমরা জানো 1908 সালে চিসো কর্পোরেশন যেটা আছে, চিসো কর্পোরেশনে পারদ মিশানো যে বর্জ্য জল আছে তারা সমুদ্র জলে নিক্ষেপ করে। সমুদ্র জলে নিক্ষেপের পর প্রথম বিড়াল আর মানুষের মৃত্যু হয়। ঠিক আছে, বিড়াল আর মানুষের মৃত্যু হয় এই কাঁকড়া আর মাছ খেয়ে। পরবর্তীকালে এখান থেকে যে কাঁকড়া আর মাছ এরা মানুষ খাওয়ার মাধ্যমে মানুষেরও মৃত্যু হয়েছিল। বিভিন্ন রকমের রোগ হয়েছিল, যেমন মানুষের খিঁচুনি, দেহ ধনুকের মতো বেঁকে যাওয়া, বা বিকলাঙ্গ শিশু, বা জীব মুখের পেশি অসারতা, এই ধরনের রোগ হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে পারদ দূষণের ফলে হয়েছিল। মিনামাটা বিপর্যয় হচ্ছে পারদ দূষণের ফলে হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, WHO নির্ধারিত 1 লিটার জলে আর্সেনিকের সহনশীল মাত্রা কত? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 0.05 মিলিগ্রাম। 0.05 মিলিগ্রাম 1 লিটার জলে আর্সেনিকের সহনশীল মাত্রা। ঠিক আছে, আর তোমরা জানো যে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 30 পরগনা এগুলো হচ্ছে আর্সেনিক প্রবণ অঞ্চল। আর ফ্লুরাইড যেটা আছে সেটা হচ্ছে পানীয় জলে 1.5 যেটা মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে ফ্লুরাইডের হচ্ছে সহনশীল মাত্রা। এটা হচ্ছে WHO নির্ধারিত। ফ্লুরাইড যুক্ত জল খেলে আমাদের দাঁত হাড়ের সমস্যা এগুলো হতে পারে। পরের প্রশ্ন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1949 সালে 9 এপ্রিল প্রতিষ্ঠা হয়, খেয়াল রাখবে। আর এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে জেনেভাতে অবস্থিত। ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এটা হচ্ছে কোথায়, এটা কবে প্রতিষ্ঠা হয়? ইউনিসেফ প্রতিষ্ঠা হয় কবে? 1946 সালে, খেয়াল রাখবে। 1946 সালের 11ই ডিসেম্বর। এই সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। এটা হচ্ছে ইউনিসেফের সদর দপ্তর। আর ইউনিসেফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার তোমরা জানো, ইউনিসেফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে আয়ুষ্মান খুরানা। পরের প্রশ্ন, শিশুদের অক্ষর চিনতে ও লিখতে এবং বানান মনে রাখতে, অঙ্কের হিসাব মনে রাখতে যে রোগটি দায়ী করা হয় সেই রোগটিকে কি বলে? সেই রোগটিকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া। উত্তর হবে হচ্ছে ডিসলেক্সিয়া, অপশন সি উত্তর হবে ডিসলেক্সিয়া। পরের প্রশ্ন, টিকাদানের মাধ্যমে কত সালের মধ্যে পৃথিবীর বুক থেকে গুটি বসন্তকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল? উত্তর কি হবে? উত্তর হবে 1977, অপশন ডি উত্তর হবে 1977। এই স্মল পক্স বা গুটি বসন্ত টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম যক্ষা রোগের উল্লেখ পাওয়া যায় কোন রাজার খোদাই করা একটি পাথর থেকে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ব্যাবিলনের রাজা হামুরাবি উত্তর হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, আরব সাহিত্যে হচ্ছে আর্সেনিকের হচ্ছে উল্লেখ পাওয়া যায়। আরব সাহিত্যে আর্সেনিক যে ধাতুটা এর উল্লেখ পাওয়া যাচ্ছে আরব সাহিত্যে। ঠিক আছে, এই যৌগটার উল্লেখ পাওয়া যায়। যক্ষা হচ্ছে তোমরা জানো যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর এর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আমাদের ফুসফুস, কিডনি, মস্তিষ্ক এগুলো সবথেকে বেশি আক্রান্ত হয়। আর ডট চিকিৎসা দেওয়া হয়। আর ডটের ফুল ফর্মটা কি? ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি। আর একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, এটা আমি এগুলো আগে তোমাদের যখন সেট করেছিলাম তখন বলেছিলাম, আর একবার করে বলে দিচ্ছি। WHO যে রিসেন্ট যে 2022 সালে যে ওয়ার্ল্ড টিবি রিপোর্ট দিল, সেই টিবি রিপোর্টে ভারত কি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যক্ষা আক্রান্ত ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যক্ষা আক্রান্ত দেশ। দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়া, তৃতীয় স্থানে হচ্ছে চীন। নেক্সট প্রশ্ন, যেসব বস্তু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে তাদের কি বলে? মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে যেসব বস্তু তাদের বলে অ্যালার্জেন। ঠিক আছে, অপশন এ উত্তর হবে অ্যালার্জেন। ঠিক আছে, ডিম খেলে বা ধুলো নাকে গেলে অ্যালার্জি হতে পারে। আর অ্যালার্জি হলে কি হয়? গায়ে লাল লাল দাগ হয়, হাঁচি হয়, চোখ নাক জ্বালা হয়, তারপর ধর বমি হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বাংলায় কত সালে প্রথম কলেরা মহামারী দেখা গিয়েছিল? উত্তর কি হবে? 1817 সালে দেখা গেছিল। দ্বিতীয়বার কলেরা হয়েছে 1827 সালে। 1827 সালে যে কলেরাটা হয় সেটা হচ্ছে গাঙ্গেয় উপত্যকা, কলকাতা হয়ে লাহোর পাকিস্তান। ঠিক আছে, তারপরে আফগানিস্তান বুখারা হয়ে রাশিয়ায় ছড়িয়ে যায়, এবং 1835 সালের মধ্যে এটা হচ্ছে আমেরিকার ইউরোপে কি মহামারী আকার নেয়।
নেক্সট প্রশ্ন, বিসূচিকা সূচিক, বিসূচিকা সূচিক কথাটা কোন রোগের সঙ্গে যুক্ত? উত্তর কি হবে? উত্তর হবে কলেরা। ঠিক আছে, কলেরা রোগের সাথে যুক্ত। কলেরা রোগীর শরীর থেকে দিনে 10 থেকে 11 লিটার মতো জল আর নুন বেরিয়ে যায়, হাত পায়ে কি হয়, ছুঁচ ফোটানোর মতো একটা অনুভূতি সৃষ্টি হয়, সেখান থেকে নামটা এসছে এই বিসূচিকা সূচিক। ঠিক আছে, আর কলেরা রোগ হলে তোমরা জানো কম বেশি বমি, পায়খানা, জল তেষ্টা হয়, পেটে ব্যথা হয়, তারপরে অবসন্ন হয়, পায়ের চামড়া ধরো কুঁচকে যায়, আর রোগী আস্তে আস্তে নিস্তেজ হয় এবং শেষ পর্যায়ে জ্ঞান হারানোর মতো সমস্যার সৃষ্টি হয়। পরের প্রশ্ন, নিচে কোন রোগটি ভাইরাস গঠিত নয়? ভাইরাস গঠিত নয় কোন রোগটা? উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে কলেরা। ঠিক আছে, কলেরা ভাইরাস গঠিত নয়। কলেরা কি গঠিত রোগ? কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। কলেরা রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি, ভিব্রিও কলেরি। ঠিক আছে, আর সাধারণ ডায়রিয়া আর পোলিও, যেটা যে দুটো আছে নাম, সাধারণ ডায়রিয়া আর পোলিও, এই দুটো হচ্ছে ভাইরাস গঠিত রোগ। পরের প্রশ্ন, নিচে কোন জীবাণু প্রজাতির ম্যালেরিয়া রোগে সবচেয়ে বেশি প্রভাবিত করে? ম্যালেরিয়া রোগে সবচেয়ে বেশি প্রভাবিত করে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। অপশন ডি হবে উত্তর, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। মানুষের 4টি প্রজাতি মোট ম্যালেরিয়া সৃষ্টি করে, তার মধ্যে বিশেষভাবে ম্যালেরিয়া সৃষ্টি করে সবচেয়ে বেশি প্রভাবিত করে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আর প্রথম ম্যালেরিয়া সৃষ্টি হয় হচ্ছে আফ্রিকাতে। পরের প্রশ্ন, কে প্রথম কালাঞ্চা সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া জ্বর সারানোর ওষুধ আবিষ্কার করেন? ম্যালেরিয়া জ্বর সারানোর যে ওষুধটা কালাঞ্চা যে সিংকোনা, এই কালাঞ্চা সিংকোনা গাছের ছাল থেকে কে প্রথম আবিষ্কার করেন? এটার উত্তর হবে হচ্ছে জুয়ান লোপেজ। ইনি একজন পেরুর একজন পাদ্রী। ইনি এই কালাঞ্চা সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া জ্বর সারানোর ওষুধ আবিষ্কার করেন। আর এখানে দেখো কতগুলো অপশনগুলো দেখো, চার্লস লুই যে আলফাসো লাভেরা আছে, ইনি হচ্ছে 1880 সালের 24শে ডিসেম্বর কি হয়, আলজেরিয়ায় অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রথম মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান। ঠিক আছে, 1880 সালে 24শে ডিসেম্বর। ইনি হচ্ছে ফরাসি সামরিক বাহিনী একজন ডাক্তার ছিলেন। আর রোনাল্ড রসের নামটা তোমরা শুনে থাকবে। রোনাল্ড রস হচ্ছে ব্রিটিশ সামরিক বাহিনীর ডাক্তার ছিলেন। ইনি হচ্ছে ম্যালেরিয়া যে মশাবাহিত এটা তিনি প্রমাণ করেন, এবং 1897 সালে 20 আগস্ট তিনি ভারতের সেকেন্দ্রাবাদে স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলীতে প্রথম ম্যালেরিয়া জীবাণুটার সন্ধান পান। ঠিক আছে, কোথায় পান? ভারতের সেকেন্দ্রাবাদে পান। কবে পান? 1897 সালে 20 আগস্টে পান। এগুলো আমি আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম, তাই জন্য আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। আর তিনি কলকাতার যে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল, যেটার বর্তমান নাম হচ্ছে SSKM, তিনি সেখানে হচ্ছে এই গবেষণা কাজটা তার শেষ করেন। আর 1902 সালে তিনি তার এই কার্যকলাপের জন্য তিনি নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এই ছিল হচ্ছে তোমাদের হচ্ছে সেকেন্ড সেট। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, বন্ধুদের শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, অনেক অনেক কমেন্ট করো। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।